হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি 2025 টিভিএস রনিন 225 2024 মোটরসোলে। যে আপনাদেরকে রনিনের প্রোডাক্টটা দেখানো হয়েছিল 2025 মডেল হিসেবে, ওই মডেলের থেকে কিন্তু এখানে হালকা একটা ডিফারেন্স পাবেন, সেটার ব্যাপারে আপনাদের সাথে বলবো। কিন্তু টাইটেল থাম্বনেল থেকে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা ডিটেল রাইড রিভিউ শেয়ার করবো। অ্যান্ড আপনাদের এখনই আমি বলেছি যে একটু চেঞ্জ আছে 2024 মোটরসোলে যে মডেলগুলো দেখানো হয়েছিল। সো কী চেঞ্জেস এখানে আছে বা এক্সিস্টিং মডেল থেকে এটা কতটা ডিফারেন্ট, ফিচার্স, স্পেসিফিকেশন, মাইলেজ, প্রাইস, এভরিথিং ইন ডিটেল ডিসকাশন করবো। আর সাথেই এই বাইকটাকে কিন্তু এর কম্পিটিশনের সাথেও কম্পেয়ার করে দেখবো যে কেনা এই বাইকটা আমাদের জন্য কতটা ঠিক হতে পারে। অ্যান্ড ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রিভিউটা পৌঁছে নিতে পারি। ওয়েস্ট বেঙ্গলে কৃষ্ণনগর পাশাপাশি এলাকাতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএসের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে স্টার্ট করা যাক। বন্ধুগণ, তবে ওয়াকারন দিয়ে স্টার্ট করা যাক প্রতিটা ভিডিওর মতন। আর এখানে কিটা আপনারা দেখতে পাচ্ছেন আগের মতন, এখনও কিন্তু আমরা এই ওয়েভ কি পাচ্ছি, ঠিক আছে, এখানে টি লেখা আছে। তবে এখানে কোনো চেঞ্জ নেই, কিন্তু আপনাদের অলরেডি বলেছি 2025-এর মডেল আর ওই মোটরসোল 2024-এর যে মডেলগুলো দেখানো হয়েছিল তার থেকে কিন্তু এখানে ডিফারেন্স আছে। তো কি, চলুন সেটার ব্যাপারে কথা বলা যাক। আর দেখুন, মোটামুটি তিনটে আপনি কিন্তু এখানে ভেরিয়েন্ট পাচ্ছেন, যেরকম ধরতে পারেন বেস মডেল, মিড মডেল, দেন টপ মডেল। টপ মডেল আবার অনেকগুলো বলতে পারেন মডেল আছে। কিন্তু দেখুন, যদি আপনি মোটরসোল 2024 দেখেন, ওখানে কিন্তু মিড মডেল অ্যান্ড দেন টপ মডেলটা দেখানো হয়েছিল। আর ওই রকমই সিমিলার চেঞ্জেস বলতে পারেন এখানে বেস মডেলও করা হয়েছে। চারটে মোটামুটি চেঞ্জ আছে। কী চেঞ্জ, চলুন সেটার ব্যাপারে কথা বলা যাক। দেখুন, সবথেকে প্রথমে তো সিট, অনেকটাই প্রবলেম ছিল সিট নিয়ে। কোম্পানি সিটটাকে এখানে চেঞ্জ করে কমপ্লিট চেষ্টা করেছে। দেখতে পাচ্ছেন এখানে ওপরে এইরকম একটা এখানে টেক্সচার দেওয়া হয়েছে। তারপরে যদি আপনি দেখেন এখানে এই যে ডুয়াল স্টিচ করা হয়েছে, তারপরে এখানে এই যে টেক্সচারটা আর এখানে এই টেক্সচারটার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ডিফারেন্স আছে। তারপরে এই যে গ্র্যাব হ্যান্ডেলটা, এটাকে হালকা একটু পাতলা করা হয়েছে এখানে। আর তারপরে এই যে পেছনে যে বলতে পারেন মাডগার্ডটা একটু আগে অনেকটা লম্বা ছিল, এখন এটাকে একটু ছোট করে দেওয়া হয়েছে। টিভিএসের 3D লোগো পাচ্ছে না। তারপরে আমরা কিন্তু এখন এখানে এই যে বলতে পারেন এই যে এখানে বলতে পারেন টায়ার হাগার, এটাও পাচ্ছি। আর কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। আর তারপরে দেখুন, ইফ আই এম নট রং, আগে ব্ল্যাক কালারটা কিন্তু এই যে মাফলার কাভারটা দেখছেন, যদিও এটা মেটালিক, আগেও মেটালিকই ছিল, কিন্তু ওই সিলভার ফিনিশে আসতো, ঠিক আছে, ইফ আই এম নট রং। কিন্তু এখন মোটামুটি এখানে এটাকে ব্ল্যাক করে দেওয়া হয়েছে। আচ্ছা, এই চারটে চেঞ্জ তো আপনাকে আমি বললাম। এরপরে প্রাইসের ব্যাপারটা কি, দেখুন প্রাইসটা এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি কোনো নোটিফিকেশান আসেনি। সো আপনাদেরকে এখন আমি এটা বলতে পারছি না, ইনফ্যাক্ট শোরুমে আমি এটা জানতে পারিনি, ঠিক আছে। সো এটা যেহেতু এক্ষুনি নেমেছে, ঠিক আছে, লটে আমি রিভিউর জন্য এটা নিয়ে এসেছি, সেজন্য প্রাইসটা এখনও পর্যন্ত কনফার্ম হয়নি, শোরুমের থেকেও আমি জানতে পাইনি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, বলতে পারেন যে আগে এটা মোটামুটি 1,69,000 পর্যন্ত ছিল, এখন মোটামুটি 1,000 থেকে 1,500 টাকা পর্যন্ত বাড়তে পারে, তার বেশি বাড়বে না, ঠিক আছে। মোটামুটি এখন 1,70,000 থেকে 71,000 পর্যন্ত হতে পারে। তো প্রাইস চেঞ্জেস কী হয়েছে সেটা আপনাদের বলে দিয়েছি। এবার চলুন কী কী আছে এর বাদে সেটা দেখে নিই। যে কিটা আমি এখানে অন করছি, আর দেখতে পাচ্ছেন এখানে এই যে টি শেপের এই যে ডিআরএলটা, এটা আগের মতন এখনও জ্বলে উঠছে। আর তারপরে আমি যদি এখানে ইগনিশনটাকে এখানে অন করি, হাই বিম লো বিম পাস লাইট আমি ইউজ করতে পারবো উইথ দ্য হেল্প অফ দিস সুইচেস। এই যে এখানে বলতে পারেন হাই বিম, লো বিম অ্যান্ড দেন এই যে পাস লাইট, ঠিক আছে। এবার এটাকে আমি এখানে অফ করি। আর আমি কিন্তু এখানে এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের সেট আপ আগের মতন কিন্তু এখনও পাচ্ছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এলইডি, বলতে পারেন এলইডি এখানে টার্ন সিগন্যাল, এগুলোও আমি পাচ্ছি। এবার এটাকে আমি এখানে অফ করে দিই। আর তারপরে নিচে যদি আমি যাই, গোল্ড অ্যানোডাইজ তো নয়, কিন্তু ব্ল্যাক কালারের 41mm এর এখানে এই যে বলতে পারেন ইউএসডি ফোক, এটাকে এখনও সেম রাখা হয়েছে। এটা তাগড়া মাডগার্ড 110/70 সেকশনের টায়ার, বলতে পারেন ডুয়াল পারপাস অনেকটা, ঠিক আছে। ট্রেড প্যাটার্নগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো বলতে পারেন যদি আপনি হালকা ফুলকা অফরোডিংও চান, সেটাও কিন্তু আপনি এখানে করতে পারেন, ঠিক আছে। আর তারপরে দেখুন সিঙ্গেল চ্যানেল এবিএস আগেও যেরকম পেতাম এখনও পাচ্ছি, কিন্তু আগে ইফ আই এম নট রং মিড মডেলটাতে ডুয়াল চ্যানেল ছিল না, যেটা এখন পাবেন, কিন্তু ওটা এখন আসতে হয়তো একটু সময় লাগতে পারে ইন্ডিয়ান মার্কেটে, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি দেখেন এখানে ফ্রন্টে আগের মতন এখনও 300mm এর বড় একটা ডিস্ক রাখা হয়েছে উইথ দিস নর্মাল ক্যালিপার। এবার সাসপেনশন ডিস্ক উইথ টায়ার কীরকম ওভারঅল ফিডব্যাক দিচ্ছে ওটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। আর তারপরে যদি আপনি দেখেন এখানে কিন্তু ভালো একটা এই যে বলতে পারেন এখানে ক্র্যাশ গার্ড আছে। আর তারপর ইঞ্জিনটা যদি দেখেন একদমই চেঞ্জ হয়নি। 225.9cc সিঙ্গেল সিলিন্ডার এসওএসসি 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিলেটেড ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন উইথ সেম পাওয়ার অ্যান্ড টর্ক হুইচ ইজ 20.4 PS অফ পাওয়ার অ্যান্ড 19.93 নিউটন মিটার অফ টর্ক,
ঠিক আছে। অ্যান্ড দেন এর সাথে দেখুন দুটো আপনি এখানে মোড পাচ্ছেন, আরবান অ্যান্ড দেন রেন মোড। এটাতেও কোনো চেঞ্জ হয়নি, এটার ব্যাপারে আগে আপনাদেরকে আমি বলবো। আর বন্ধুগণ তবে এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচটাও আপনারা পাবেন উইথ জিটিডি টেকনোলজি, ওটাও আপনাদের সাথে আমি আগে চালানোর টাইমে ডিসকাস করবো। আর তার বাদে এখানে দেখুন এই যে এখানে ব্রেক লিভার বলুন বা ফুট রেস্টের কোয়ালিটি, এগুলো যথেষ্ট ভালো। এবার যেহেতু ইঞ্জিনের ব্যাপারে এখানে কথা হচ্ছে, চলুন তবে এর যে এক্সস্ট সাউন্ডটা সেটাও আমি আপনাদেরকে এখানে শুনিয়ে দিই। কীরকম লাগলো আপনাদের এক্সস্ট সাউন্ডটা নিচে কিন্তু প্লিজ কমেন্ট করে জানাবেন। আর আগের মতন এখনও কিন্তু আমরা এখানে এই যে টেল ল্যাম্প সেম পাচ্ছি, টিভিএসের এখানে 3D লোগো, ফ্রন্টের মতন রিয়ারেও সেম বলতে পারেন, এলইডি টার্ন ইন্ডিকেটার্স, নাম্বার প্লেট লাগানোর জায়গার এই রিফ্লেক্টরগুলো কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। তারপরে উপরে এখানে কিন্তু একটা লাইট জ্বলছে, ঠিক আছে, নাম্বার প্লেটটাকে ইলুমিনেট করার জন্য। টায়ার হাগার ব্যাপারটা অলরেডি বলেছি। আর টায়ারটা ফ্রন্টের মতন এখানেও কিন্তু হালকা একটু ডুয়াল পারপাস ওই ব্যাপারটা আছে এখানে, ঠিক আছে। আর এখানে যদি সাইজ দেখেন 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ ডায়মন্ড কাট অ্যালয় হুইল। ডায়মন্ড কাট অ্যালয় হুইলটা বলতে ভুলে গেছি, সামনেও আছে। আর তারপরে এখানে 240 mm এর বলতে পারেন ডিস্ক ব্রেক উইথ দিস নর্মাল ক্যালিপার। অ্যান্ড এখানে কিন্তু এই মোনোশক সাসপেনশন এটাও আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে যদি আপনি এখানে লেফট সাইডে আসেন, তাহলে এখানে এই যে সারি গার্ড, তারপরে বলতে পারেন বক্স সিস্টেম, সুইং আর্ম, ওপেন চেন সিস্টেম, মেইন স্ট্যান্ড, সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সার উইথ 5-speed গিয়ার বক্স, এগুলো আপনারা পাবেন। এবার এটাকে আমরা টেস্ট করেও দেখবো অ্যাক্সেলারেশনের টাইমে যে কতটা ভালো অ্যাক্সেলারেট করছে, ঠিক আছে। আর তারপরে যদি দেখেন এখানে এই কোয়ালিটিটা কিন্তু যথেষ্ট ভালো। আর এখানে কিন্তু এটা রনিন 3Dতে লেখা আছে। আর সিটটা বলতে পারেন 795 mm পর্যন্ত আপনি সিট হাইট পাবেন। সো হাইট যদি আপনার 5'4" পর্যন্ত হয়ে থাকে, বাইকটাকে চালাতে আপনার খুব একটা অসুবিধে হবে না, ঠিক আছে। আর যদি আপনি ট্যাঙ্ক দেখেন, এখানে কিন্তু কমপ্লিটলি মেটালিক, আর এখানে E20 স্টেকারিং দেওয়া আছে। আর বলতে পারেন এখানে 14 লিটারের ট্যাঙ্ক পাচ্ছে না, যেহেতু E20 দেওয়া আছে। এখানে ইঞ্জিনটাকে আপনি ফ্লেক্স ফুয়েল দিয়েও রান করাতে পারবেন। আর মাইলেজ মোটামুটি আপনি ওই 35-40 পর্যন্ত কিন্তু এক্সপেক্ট করতে পারেন। দেখুন 40টা একটু এক্সট্রিম, বিকজ হ্যাঁ যদি আপনি হাইওয়েতে বেরোন, খুব একটা ক্লাচ যদি গিয়ার খুব বেশি ইউজ না করেন, এইখানেও আপনি পৌঁছতে পারেন, ঠিক আছে। বাট হ্যাঁ 35 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তার বাদে যদি দেখেন এখানে কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা আপনি 181 mm পাবেন। আর ওয়েটটা দেখুন, আগে 159 কিলোগ্রাম ছিল, আর এখন দেখুন এই চেঞ্জগুলোর পরে কোম্পানি কোনো নোটিফিকেশন দেয়নি, ওয়েবসাইটেও আপলোড হয়নি। সো মোটামুটি এই ওয়েটটা ধরেই চলতে পারেন। যদি নোটিফিকেশন আমি পাই, আপনাদের পর্যন্ত আমি পিন কমেন্ট বা ডেসক্রিপশনে লিখে পৌঁছে দেবো। তারপরে যদি হ্যান্ডেল বারটা দেখেন, যথেষ্ট আপনি চড়া পাচ্ছেন, এটার ব্যাপারে আগে চালানোর টাইমে বলবো। আর এখানে এই যে পাস লাইট, হাই বিম, লো বিম, সিগন্যালস, হর্নটা দেখুন ঠিকঠাক, খুব বেশি লাউড বলবো না। ইঞ্জিন কিল সুইচ আছে। আর মোডগুলো অলরেডি আপনাদের বলেছি, আরবান বা রেন মোড আছে চেঞ্জ করার টাইমে। এই বাটনটা আপনাদের ইউজ করতে হবে। আর এখানে এই যে বলতে পারেন হ্যাজার্ড ল্যাম্পের জন্য এইখানে বলতে পারেন বাটনটা দেওয়া আছে। নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ, অলরেডি আপনাদেরকে আমি এক্সস্ট সাউন্ডটা শুনিয়েছি। এবার আপনাদেরকে আমি এখানে মিটার কনসোলের ব্যাপারটা বলি। একবার অফ করে যদি অন করি, কমপ্লিটলি দেখুন ডিজিটাল ব্যাপারটা তো এখানে আছে, কিন্তু আপনি ওই ব্লুটুথ যে জিনিসটা ওটা আপনারা এখানে পাবেন না, পুরো একটা এখানে সোয়াইপ নেবে, ঠিক আছে। এখানে দেখুন ট্যাকোমিটার, স্পিডোমিটার, ওডোমিটার, গিয়ার পজিশন সেন্সার, টাইম, ঠিক আছে। আর যদি আপনি এখানে মোডের বাটনটা ইউজ করেন, ট্রিপ এ, ট্রিপ বি, ডিস্টেন্স টু এমটি, এই জিনিসগুলো আপনারা পাবেন। ফিউল গেজ সেন্সার তো এখানে আছেই। আর তারপরে দেখুন মিরর কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে। চলুন যাওয়া যাক এর রাইড, অ্যান্ড ওভারঅল দেখি যে কীরকম আমরা রাইড এক্সপিরিয়েন্স পাবো এই বাইকটার সাথে। বন্ধুগণ তবে এবার রাইড রিভিউটা স্টার্ট করা যাক। আর সব থেকে প্রথমে সিটের ব্যাপারটা বলবো, ঠিক আছে, বিকজ সিটটা এখানে মেন চেঞ্জ হয়েছে। দেখুন সিটটা না আগে যেরকম কমফোর্টেবল পাচ্ছিলাম, এখনও সেরকমই কমফোর্টেবল। আর বলবো না খুব বেশি লম্বা, কিন্তু যদি দুটো পার্সন এখানে বসতে চান, খুব বেশি যদি আপনি হেলদি না হয়ে থাকেন, আপনি কিন্তু ফিট হয়ে যাবেন, ঠিক আছে। খুব একটা প্রবলেম যে হবে সেটাও বলবো না। আর তারপরে দেখুন ফ্রন্ট ফিটেড ফুটপেগ, হ্যান্ডেল বার যথেষ্ট চড়া, আপনি যথেষ্ট আপরাইট বসছেন, খুব একটা ঝুঁকতে আপনাকে হচ্ছে না। স্পেসের যেরকম বললাম, যদি খুব একটা হেলদি না হয়ে থাকেন, আপনার অসুবিধা এখানে হওয়ার কথা নয়। আর তবে চলুন এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ফোর্থ গিয়ার, ও মাই গড, দেখুন টান তো ডেফিনেটলি আছে। অ্যাপ্রক্স 20 PS এর পাওয়ার, অ্যাপ্রক্স 20 নিউটন-মিটারের টর্ক, যথেষ্ট টান কিন্তু আপনি এখানে পাচ্ছেন, এটা নিয়ে কোনো কথাই হবে না। আর দেখুন এখানে কিন্তু যদি আপনি ক্লাচটা দেখেন, ইজ অন দ্য সফটার সাইড, বিকজ স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে। তবে চলুন ওটাকে আমি এখানে টেস্ট করে আপনাদেরকে দেখাই। মোটামুটি এটাকে নিয়ে যাব 70 পর্যন্ত। অ্যান্ড এই যে ডাউনশিফট করে থার্ড গিয়ারে, ডাউনশিফট করে সেকেন্ড গিয়ারে, দেখুন আরপিএম বেড়েছে, কিন্তু এখানে রিয়ার টায়ার কি স্লিপ করেছে? করেনি। যেরকম আমি হাইওয়েতে আছি, ধরুন সামনে কিছু চলে এসছে, স্পিড স্লো ডাউন করার জন্য ব্রেক তো করবোই, কিন্তু এখানে যদি ইঞ্জিন ব্রেকিংটা করি, গিয়ার ডাউন করে যদি স্পিডটাকে স্লো করে দিই, তাহলে আরও বেটার আমার এটা হতে পারে, তাই না?
কিন্তু নর্মাল বাইকে যেখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই, ওখানে যদি আপনি হাই স্পিডে গিয়ার ডাউন করে যদি ক্লাচ ছেড়ে দেন না, রিয়ার টায়ারটা স্লিপ করে যায়। কিন্তু এখানে করবে না, অলরেডি আপনাদেরকে আমি শো করেছি এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ বা স্লিপার ক্লাচটা কিন্তু যথেষ্ট এখানে ভালোভাবে কাজ করছে। সো ডেফিনেটলি আপনাদের কিন্তু এখানে একটা সেফটিতে এটা অ্যাড হচ্ছে। আর তারপরে দেখুন যেটা আমি বলবো সেটা হচ্ছে অ্যাবাউট গিয়ার, মানে এখানে হালকা একটা এফার্টের সাথে কিন্তু মানে একদমই কম একটা এফার্ট, ঠিক আছে, হালকা একটু পুশ করছেন, আপ বা ডাউন শিফট কিন্তু এখানে হয়ে যাচ্ছে, খুব একটা অসুবিধা আপনাদের হচ্ছে না। আর চলুন তবে এবার এর যে বলতে পারেন অ্যাক্সিলারেশনটা সেটা করি, তারপর এটা পারফরমেন্সের ব্যাপারে আগে আপনাদের সাথে কথা বলছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ পুট ইট অন ফার্স্ট গিয়ার উইথ 3 হর্নস। $60 crossed, time for 100 now, 100 also crossed. দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা আমি বলবো, মোটামুটি 85-90 পরে কিন্তু ভাইব্রেশন আসছে। আর যদি এরকম কমফোর্টেবল ক্রুজিং স্পিড জিজ্ঞেস করেন হাইওয়েতে, আমি বলবো মোটামুটি 110 পর্যন্ত, তারপরে কিন্তু একটা ভালো রকমের ভাইব্রেশন কিন্তু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে। আর তারপরে দেখুন স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, অয়েল কুল ইঞ্জিন হিটিংয়েও খুব একটা যে প্রবলেম হবে সেটা আমি বলবো না, স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই সেটা তো বলেইছি। এবার দেখুন জিটিটি গ্লাইড থ্রু টেকনোলজি, ওটা কি ধরুন 4th গিয়ারে দিয়ে দেখুন 23-24 স্পিড আসছে, আমি কিন্তু ক্লাচ থ্রটল কিন্তু আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। 5th গিয়ারে দিয়ে দেখুন, এই দেখুন ইঞ্জিন স্টল কিন্তু হচ্ছে না, ঠিক আছে। দেখুন এখানে কিন্তু 22-23 এই যে স্পিডটা এটা কিন্তু মেনটেন করছে। এবার মনে করুন সামনে ট্রাফিক আছে, ঠিক আছে, মনে করুন 2nd গিয়ারে দিয়ে আমি এখানে কিন্তু বাইকটাকে ছেড়ে দিয়েছি, ঠিক আছে। দেখুন থ্রটলও ধরে নেই, এখানে কিন্তু আমি এই যে ক্লাচটাকেও ছেড়ে দিয়েছি, মোটামুটি কিন্তু 10-এর একটা স্পিড এটা অ্যাটেন্ড করছে। তো এটা একটা ভালো টেকনোলজি বলতে পারেন। মাইলেজটাকে এখানে মেনটেন করতে গেলে আপনি প্রচণ্ড ট্রাফিকে আছেন, এরকম করে দিয়ে বাইকটাকে ছেড়ে দিন, আর আরামসে এটা নিজে থ্রটল নেবে, সো দ্যাট ক্লাচ গিয়ার থ্রটল বারবার ইউজ করতে হচ্ছে না, তার জন্য আপনার যে মাইলেজটা ওটাও কিন্তু এখানে অনেকটা মেনটেন হবে, তাই না। আর দেখুন যদি আপনি এটাকে হান্টারের রেসপেক্টে দেখেন, আমার মনে হয় দেখুন এবার এটাকে একটু দাঁড় করিয়ে বলাটাই ভালো হবে। দেখুন আমার মনে হয় হান্টারটা না আপনি যদি সিটি রাইডসে বেশি ইউজ করেন তাহলে ওটা বেশি কমফোর্টেবল হবে। আর মানে দেখুন যদি টপ স্পিড দরকার হয় তাহলে কিন্তু হান্টারে বেশি আছে, কিন্তু যদি আপনি চান লং রাইডে বেরোবেন যেখানে লো এন্ড টর্ক বা মিড রেঞ্জ টর্কটা বেটার হবে, সো দ্যাট লোডের সাথে জন্য আপনি বাইকটাকে 80-90-100 পর্যন্ত ভালো স্পিডে টেনে নিয়ে যেতে পারেন, ঠিক আছে। আপনার টপ স্পিড খুব বেশি দরকার নেই, কিন্তু এই যে রেঞ্জটা 80-100 পর্যন্ত ভালো রকমের স্পিড লোডের সাথেও জন্য আপনি স্পিডটা ক্যারি করতে পারেন, আমার মনে হয় এই বাইকটা কিন্তু আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এই যে আপনারা যথেষ্ট বসছেন না, এই জন্যই আমি বলছি যে লং রাইডে বেটার আপনি এখানে এক্সপিরিয়েন্সটা পাবেন। আর দেখুন ডেফিনেটলি সিটি রাইডের জন্য হান্টার, আর লং রাইডের জন্য আমি এখানে এই বাইকটাকে প্রেফার করবো, ঠিক আছে। আর একটা জিনিস দেখুন বন্ধুগণ, এই যে ব্যাপারটা না কর্নারিং, এটাও কিন্তু আপনি এখানে যথেষ্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন, এটা নিয়েও আপনার কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তবে বন্ধুগণ এবার ব্রেকিংয়ের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন আমি মোটামুটি এটাকে নিয়ে যাব 60 পর্যন্ত, 62-তে ফ্রন্ট ব্রেক করেছি, পেছনে কেউ নেই দেখেই করেছি। দেখুন এই যে ফ্রন্টের এই ব্রেক লিভারটা না ইজ অন দ্য মিড সাইড, যতটা টানছেন তত বেশি ভালো আপনি এখানে বলতে পারেন ওভারঅল আপনি একটা ফিল পাচ্ছেন। কিন্তু আমি বলবো ওই ভয়ে পাইয়ে দিয়ে দাঁড় করিয়ে দিচ্ছে না, পট করে দাঁড় করাচ্ছে না, যথেষ্ট মানে ভালোবেসে দাঁড় করাচ্ছে, ঠিক আছে। মানে বাইকটা ব্রেকিংটা বলবো যথেষ্ট ভালো ব্রেকিং, ফ্রন্টে 300 mm যে ডিস্ক ব্রেক আছে ওটা থেকে। আর এরপরে চলুন রিয়ার যে ব্রেক সেটাকেও টেস্ট করে দেখি, মোটামুটি ওই রকমই স্পিডে 60-এর স্পিডেই মোটামুটি 61-এ ব্রেক করেছি। এই যে ফ্রন্টের ব্রেকে কিন্তু আমি খুব একটা এবিএস বুঝতে পারিনি, রিয়ার ব্রেকটাতে কিন্তু আমি এবিএসটা এখানে বুঝতে পেরেছি এখন। আর দেখুন মোটামুটি ফ্রন্টের ব্রেকটা ওই যে প্রোগ্রেসিভ হালকা একটু স্পিড কাট ডাউন হচ্ছে, রিয়ার ব্রেকটা ধরলে ওটাই, ঠিক আছে, ওর থেকে খুব একটা বেশি কিছু নয় বা আলাদা কিছু নয়। আর চলুন এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে একবার ইউজ করে দেখি, মোটামুটি ওই স্পিডেই 61-এ রিয়ার উইথ ফ্রন্ট। দেখুন এখানে কিন্তু ওই হালকা এবিএসটা কিন্তু এসছিল, ঠিক আছে। সো ওভারঅল ব্রেকিং যদি দেখেন যথেষ্ট ভালো, এটা নিয়ে কোনো কথা হবে না, ঠিক আছে। আর তারপরে দেখুন আমি যেটা বলবো আপনাদের সাথে সেটা হচ্ছে অ্যাবাউট সাসপেনশন। দেখুন মানে দেখুন ফ্রন্টটা যদি স্পেশালি বলেন একটু স্টিফার সাইডে, কিন্তু রিয়ারটা যদি দেখেন ওই বলতে পারেন মিড থেকে ওই স্টিফারের মধ্যে সেট করা হয়েছে। এবার দেখুন হাই স্পিড হোক, টপ স্পিড হোক, কর্নারিং হোক, যথেষ্ট ভালো। যদি আপনি ওই গাড্ডা উবড় খাবার রাস্তা দিয়েও যদি যান একটু অ্যাবজর্ব হবে, কিন্তু যদি বেশি উবড় খাবার রাস্তা দিয়ে যান তখন কিন্তু ডেফিনেটলি আপনার কোমরে কিন্তু ঝটকাটা ফিল হবে, ঠিক আছে, এটা কিন্তু ফার শিওর। তো সাসপেনশনের ব্যাপারটা বললাম, মানে কমফোর্টেবল সাসপেনশন এটা বলতে পারে, লং রাইডের জন্য যথেষ্ট কমফোর্টেবল। আর তারপরে দেখুন আপনি যদি ওভারঅল ফিলটা দেখেন এরকম যখন করছেন না, ফ্রন্ট সাসপেনশনের থেকে ওই যে স্টিফনেসটা বিকজ অফ ইউএসডি ওটা আপনি বুঝতে পারছেন, বাইক নিজে কন্ট্রোল হারাচ্ছে না। আর ওয়েট 159 মানে মোটামুটি 160 কিলোগ্রাম ধরতে পারেন,
খুব একটা ওই ওয়েটটাও কিন্তু আপনার এখানে ফিল হচ্ছে না, ঠিক আছে। আর তারপরে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল ফিল ফ্রম দিস বাইক। দেখুন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, ব্রেকিং যথেষ্ট ভালো, অ্যাক্সেলারেশনটাও ভালো, ঠিক আছে। আর সবথেকে বড় কথা কি বলুন তো, সিটটা যেহেতু চেঞ্জ হয়েছে আপনি এখন আরও বেটার একটা রাইড এক্সপিরিয়েন্স পাবেন, যথেষ্ট আপরাইট বসছেন, সিটের স্পেসের নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। আবার বলবো যদি আপনি খুব একটা হেলদি না হয়ে থাকেন, আর দেখুন মোটামুটি এখানে অ্যাক্সেলারেশন যেহেতু ভালো, ব্রেকিং যেহেতু ভালো, আপনার লং রাইডে যেতেও প্রবলেম হবে না। ইনফ্যাক্ট যদি আপনি সিটি রাইডের থেকে বেশি লং রাইডে যান না, তাহলে এই বাইকটাকে আপনাকে আরও বেটার এক্সপিরিয়েন্স দেবে, ঠিক আছে। সো দেখুন আমি এটা বলবো যে সিটি রাইড ডেলি কমিউটস তো আপনি ইউজ করতে পারেনি, কিন্তু যেহেতু এখানে আপনি যথেষ্ট আপরাইট বসছেন, ঠিক আছে, আর সিটটা যথেষ্ট কমফোর্টেবল, লং রাইডে যদি আপনি বেরোতে চান না, বাইকটা আপনাকে আরও বেটার একটা পারফরমেন্স দিতে পারে, এটা আমি আপনাকে ফার্স্ট শিওর বলতে পারি, ঠিক আছে। সো দেখুন কী কী হয়েছে চেঞ্জ সেটাও বলে দিয়েছি, আর রাইড এক্সপিরিয়েন্স আমার এখানে কী কী আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। চলুন তবে এটার কনক্লুশনে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি যে এই বাইকটা কেনা কতটা ঠিক হবে, অ্যান্ড স্পেশালি হান্টারের সাথে এটাকে কম্পেয়ার করে দেখবো। তবে বন্ধুগণ এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক, বাইকটা কেনা কতটা আপনার জন্য ঠিক হতে পারে। দেখুন আপনি যদি কম্পিটিশনে দেখেন স্ট্রেট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন হান্টার 350 দাঁড়িয়ে আছে, কিন্তু দেখুন একটা ব্যাপার, হান্টার 350 যদি আপনি বেস মডেলের সাথে কম্পেয়ার করেন, যেখানে প্রাইস স্টার্ট হচ্ছে মোটামুটি 1,76,000 থেকে, ঠিক আছে। সো বলতে পারেন এই বেস মডেলের রনিনের থেকে মোটামুটি 6-7 হাজার টাকা ওখানে বেশি পে করছেন, কিন্তু যদি আপনি টপ মডেল যান যেগুলো মার্কেটে অ্যাকচুয়ালি অ্যাভেলেবেল, সেগুলো কিন্তু মোটামুটি 1,98,000 থেকে 2,04,000 পর্যন্ত। সো 30 থেকে 35,000 টাকা পর্যন্ত আপনি ওখানে বেশি পে করছেন। কিন্তু দেখুন এবার টু বি ভেরি অনেস্ট, যদি আপনি রনিনেরও যদি টপ মডেলগুলোতে যান না, স্পেশাল এডিশন যেখান থেকে শুরু হচ্ছে, ওইগুলো কিন্তু মোটামুটি 2,04,000 থেকে 2,08,000 মধ্যেই আসে। সো টপ মডেল কম্পেয়ার করলে হান্টারের সাথে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু যদি বেস মডেলকে যদি আপনি হান্টারের মডেলগুলোর সাথে কম্পেয়ার করেন, তাহলে কিন্তু 30-35,000 টাকার ডিফারেন্স কিন্তু আসছে, এখানে আপনি কম পে করছেন। সো এখানে এই ব্যাপারটা কিন্তু একরকমের ডিল ব্রেকার বলতে পারেন। কিন্তু দেখুন আমার মনে হয় যে আপনার যদি একটা এরকম বাইক প্রয়োজন হয়ে থাকে যেখানে আপনি একটু লং রাইড প্রেফার করছেন, আপনার এরকম দরকার ছিল যে সিটটা আমি ভালো পাবো, একটু কমফোর্টেবল রাইডার পজিশন আমার দরকার, সো দ্যাট লং রাইডের জন্য আমাকে খুব বেশি ওই কাঁধা বা কোমরের জন্য ব্যথাগুলো না ঝেলতে হয়। তারপরে আমি ফ্যামিলির সাথে রাইড করবো, ঠিক আছে, সিটটা কমফোর্টেবলের সাথে আমার এটাও দরকার যে মিড রেঞ্জ টর্ক বা ওই লোয়ার এন্ড টর্কে যখন আমি গাড়িটাকে টানার চেষ্টা করছি উইথ পিলিয়ন অ্যান্ড লোড, আপনার জন্য গাড়িটাকে টানতে কোনো অসুবিধে না হয়। মাইলেজ মোটামুটি 30, 35, 40 পর্যন্ত পেলে ঠিক আছে, কিন্তু টায়ারগুলো মোটা, ভালো হ্যান্ডলিং, ঠিক আছে। তারপরে এখানে দেখুন সিঙ্গেল চ্যানেল এবিএসটা, অ্যান্ড দেন এখানে এই যে এই বলতে পারেন ডিজিটাল মিটার কনসোল, এই জিনিসগুলো আপনার প্রয়োজন ছিল। মোটামুটি বলতে পারেন ফ্যামিলির সাথে রাইড করার জন্যে ভালো বলতে পারেন রাইডার পজিশন, ভালো মাইলেজ আর ভালো হ্যান্ডলিং। প্রাইস মোটামুটি বাজেট যদি আপনার 1,70,75,000-এর মধ্যে যদি আপনাকে অ্যালাউ করে থাকে, আমার মনে হয় এই যে বেস মডেল এটা কিন্তু আপনার জন্য এটা যথেষ্ট ভালো বাইক। কিন্তু দেখুন এটা তো মানতেই হবে যে যদি আপনি রয়্যাল এনফিল্ড অ্যাজ এ ব্র্যান্ড ওন করতে চান, যদি আপনার বাজেট মোটামুটি 2 লাখের আশেপাশে হয়ে থাকে, আপনি চাইছেন আরেকটু বেশি অ্যাক্সেলারেশন আমার দরকার, অ্যান্ড দেন ওই যে ওই আওয়াজটা রয়্যাল এনফিল্ডের ওটা আপনার পছন্দ যদি হয়ে থাকে, আর আমি বলবো লং রাইডের থেকে আপনি এখানে সিটি রাইডটাকে যদি বেশি প্রেফার করে থাকেন, আমার মনে হয় রয়্যাল এনফিল্ডের হান্টার 350টাও কিন্তু আপনার জন্য একটা ভালো বলতে পারেন অপশন হতে পারে। দেখুন এবার 2025-এ এই যে বেস মডেল, এটার ব্যাপারে আমি কমপ্লিটলি আপনাদেরকে বলেছি, কম্পিটিশনের সাথে কম্পেয়ার করেও দেখিয়েছি, অ্যান্ড দেন পজিটিভ নেগেটিভস এভরিথিং আপনাদের সাথে শেয়ার করেছি। এরপর আপনার কি মনে হচ্ছে আফটার দিস আপডেশন, আপনি এখন এই রনিন কিনতে বেশি পছন্দ করবেন, নাকি এখনও আপনি একটু বেশি পে করে আপনি হান্টারের দিকে যাবেন? নিচে কিন্তু কমেন্ট করে জানাতে প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি বন্ধুগণ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা কিন্তু একদমই নতুন, বাইকে মোটিভেট করার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অলে হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।